নেপালের মহিলারা নিজের বিছানায় শোয়ার সময় কেন দেশি ঘি নিয়ে শোয়? আসলে তারা রাতে দেশি ঘি কি করে? এই কথা আপনারা জানতে পারলে আপনাদের হুঁশ উড়ে যাবে। আমি নেপালে চাকরি করতাম, আর সেখানে আমি একজন নেপালি মেয়ের সাথে বিয়ে করি। কিন্তু আমি এটা দেখে ভীষণ হয়রান হয়ে যেতাম যে ঘরে এলেই আমি ঘুমিয়ে পড়তাম, আর একেবারে সকালেই আমার ঘুম ভাঙত। যখন সকালে উঠতাম তখন আমার রাতের কোনো কিছু ঘটনা মনে থাকত না, কারণ আমার বাবা প্রতি রাতে আমার শুয়ে পড়ার পরে আমার ঘরের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সেই জন্য আমাকে কেউ একজন নেপালি চাকরি করার কথা বললে আমি নেপালে চাকরি করতে যাই। নেপালে গিয়ে আমার অসুবিধে আরও বেড়ে যায়। এখানে এসেছি সবেমাত্র ৬ মাসই হয়েছিল। আমি আমার জীবনে কখনো কোনো খুশি আনার চেষ্টাই করিনি, আর আমি কখনো কোনো মেয়ের দিকে দেখতামও না। আর তার আগে কখনো চাকরি করার চেষ্টাও করিনি। কিন্তু নেপালে এসেই কিছুদিন থাকার পর আমার জীবনটা সুন্দর হতে শুরু করে। একজন নেপালি মেয়ে আমাকে পছন্দ করতে শুরু করে। সে বয়সে আমার থেকে অনেকটা ছোট ছিল, জগতও ছিল, সুন্দরীও ছিল। সে আমাকে বলে যে সে আমাকে বিয়ে করতে চায়। আমি যেখানে চাকরি করতাম সেও আমার সাথে একই জায়গায় চাকরি করত। আমি নেপালের একটা ফ্যাক্টরিতে প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করতাম। সেও আমার সাথে সেখানেই কাজ করত। সে যখন বলে যে সে আমাকে পছন্দ করে আর আমাকে বিয়ে করতে চায়, এই কথা শুনে তো আমার খুশির কোনো ঠিকানা থাকে না। আমার মনে তখন বিশাল আনন্দ হয়। আমি ভাবতেও পারিনি যে বিজনোরের ছোট্ট একটা গ্রামের থেকে এসে সাধারণ একটা কাজ করা ছেলে কখনো একটা নেপালি মেয়ের বর হতে পারে। এটা তো আপনাদের কাছে অদ্ভুত লাগছে শুনতে, যে আমি ৩৫ বছরের ছেলে আর সে ২০ বছরের যুবতী মেয়ে, তাকে বিয়ে করার কথা ভাবতেই আমার খুশি হচ্ছিল। তার বয়স মাত্র ২০ বছর ছিল। আর এমন একটা মেয়েকে বিয়ে করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল, যে আমার মতো ৩৫ বছর বয়সী একটা ছেলে বিয়ে করার জন্য ২০ বছর বয়সী একটা মেয়েকে পাচ্ছি। আমাদের দুজনের বয়সের মধ্যে প্রায় ১৫ বছরের পার্থক্য ছিল। সে আমার মধ্যে কি এমন গুণ দেখল যে সে আমাকে বিয়ে করার কথা ভাবল? আমার জীবনে এটা তখন সবচেয়ে খুশির ব্যাপার ছিল, কারণ গ্রামে আমার সাথে কারোর বিয়ে হচ্ছিল না। কারণ লোকেরা ভাবত আশিস নেপালে গিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে, আশিসের কাছে না সময় আছে না এত পয়সা আছে, যার জন্য আমরা নিজেদের মেয়ের সাথে তার বিয়ে দিতে পারি, আর তার অনেক বয়সও হয়েছে। এত কিছুর মধ্যে এত কম বয়সী মেয়ে পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার ছিল। তাছাড়া সে এত সুন্দরী যে আমি তার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারব। এই কথা আমি আমার বাবা মাকে জানালে তারা অনেক খুশি হয়ে যায়। কিন্তু তারপর আমার মায়ের চোখ থেকে জল পড়তে থাকে। আমি ফোনে মাকে জিজ্ঞেস করি যে বাকি হয়েছে। তখন মা বলে, আশিস, তোমার কি মনে হয় যে সেই নেপালি মেয়ে তোমাকে আমাদের কাছে আসতে দেবে? এরকমটা হবে না তো, যে এরপর থেকে তুমি নেপালের হয়ে গেলে? খুশি তো অনেক হচ্ছে যে তুমি এত কম বয়সী একটা মেয়েকে পেয়েছ। আর অবশ্যই সে গ্রামের মেয়েদের থেকে অনেক বেশি সুন্দরী, আর তোমার খেয়াল রাখবে, কারণ তুমি তার থেকে বয়সে অনেকটাই বড়, আর সে তোমাকে নিজের ইচ্ছাই সম্মতি যে পছন্দ করেছে। কিন্তু চিন্তার ব্যাপার হলো তুমি আমাদের ভুলেই যাবে। সারা জীবন আমরা তোমাকে লালন পালন করে বড় করেছি। আমরা তোমার থেকে অনেক বেশি আশাবাদী। কিন্তু অবশেষে তুমি সেই নেপালি মেয়েরই হয়ে যাবে। বয়স্ক মা বাবার কপালে শেষ জীবনে একাকিত্ব ছাড়া আর কিছুই থাকে না। এই কথাগুলো বলে মনের বোঝা হালকা হলো। আশিস বাবা, এখন আমি ফোন রেখে দিচ্ছি। মায়ের কান্নার আওয়াজ আমার কানে বাজতে থাকে। এই কথাটা তো ঠিকই বলেছি। যখন আমি ববিটাকে বিয়ে করব, তখন তো বাকিদের আমারকে বলতেই হবে। আমি অনেক চিন্তিত হয়ে গেলাম। আমি এটাই ভাবছিলাম, মানুষের উপার্জনের রাস্তা তাকে কোন কোন অসুবিধার মধ্যে ফেলে দেয়। তার নিজের লোকেরও তাকে ছেড়ে যেতে হয়। আমি সেই সব মেয়েদের কষ্ট অনুভব করতে পারছিলাম যারা নিজেদের মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যায়। তারপর বাপের বাড়িতে যাওয়ার জন্য তাকে অনুমতি নিতে হয়। আমি যখন আমার হবু নেপালি বউয়ের কাছে এইসব কথাগুলো বলি, তখন সে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, তুমি কেন এমন ভাবছ? আমি কি জানি না যে তুমি একটা সম্মানিত পরিবারের সদস্য, আর আমিও তার ব্যতিক্রম নই? তোমার পরিবারের লোকেরা যা মনে করে, আমার পরিবারের লোকেরাও সেই একই কথা চিন্তা করে। তোমার কাছে আমার একটাই আশা যে তুমি আমায় অপরিসীম ভালোবাসবে, আমাকে এত ভালোবাসবে যে সারা জীবন আমি খুশি থাকতে পারি। এটা বাস্তব যে যে সমস্ত ছেলেরা তাদের মা বাবাকে সম্মান করে, তারাই আসল পুরুষ, আর তারাই নিজেদের বউকে অনেক ভালোবাসে, সম্মান করে, যা একটা মেয়ে চায়। আমার বউ এত নরম মন দেখে আমি খুশি হয়ে যাই। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কি আমাকে আমার মা বাবার কাছে যাবার জন্য অনুমতি দেবে? তোমার মনে আছে তো, তুমি বলেছিলে বিয়ের পর তুমি সেখানে গিয়ে থাকবে। তখন আমার বউ বলে, আরে বোকা বর, আমি তোমাকে এটা বলতে চাইছি যে তুমি মা বাবাকে নেপালে ডেকে নাও। তাছাড়া তারা সেই বাড়িতে থেকে কি করবে? তুমি তো তাদের একমাত্র সন্তান। তারা তো সেখানে একাই থাকে। তুমি চাইলে তাদের এখানে ডেকে নিতে পারো। তুমি তো বলো যে তোমার আত্মীয়রা ভালো না, তারা তোমার পরিবারের সাথে ভালো ব্যবহার করে না। তাহলে সেখানে থাকার কি মানে? তুমি তাদের ডেকে নাও, আর তাদের উপস্থিতিতে তাহলে আমরা বিয়ে করে নেব। ববিতার বলা এই সমস্ত কথা আমার খুব ভালো লাগছিল। আমি আমার বাবা মাকেই খুশির খবর শুনিয়ে দিই। বাবা মায়ের আসার সমস্ত খরচা ববিতাই করেছিল।
তাছাড়া তার কাছে পয়সার কোনো অভাব তো ছিল না, কারণ সে আমার অনেক আগে থেকেই ফ্যাক্টরিতে কাজ করত। সেই যখন 18 বছর বয়সী ছিল তখন থেকে সে কাজ করত, আর আমি ফ্যাক্টরিতে কাজ শুরু করেছি মাত্র 6 মাস হয়েছে। সেই জন্য আমার বেতন তার থেকে কম ছিল। হয়তোবা বিদ্যে জীবনে এমন একটা ছেলেই ছিল যার সাথে তার থাকতে ভালো লাগে। আমাকে দেখে বয়স্ক নয়, বরং কম বয়সী ছেলেই মনে হতো। শুধু গ্রামের লোকেরাই এমন ভাবতো যে তাদের মেয়ের সাথে আমার বিয়ে দেবে না। যাই হোক, আমার কাছে এখন এমন একজন মেয়ে ছিল যে আমাকে পছন্দ করত। আমি আমার বাবা মাকে 1 সপ্তাহের মধ্যে নেপালে ডেকে নিয়েছিলাম। এই সমস্ত দেখি আমার আত্মরা হয়রান হয়েছিল যে আশিসের ভাগ্য চমকে গেছে, সে একজন নেপালি মেয়েকে বিয়ে করবে বলে নিজের মা বাবাকেও নেপালে নিয়ে গেল। আমার বাবা মা যখন নেপালে আসে তখন তাদের উপস্থিতিতে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের দিন আমি খুব খুশি ছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে এই সব কিছু বাস্তবে হচ্ছে না স্বপ্ন। আমার বউ আমাকে বলে সে শুধু আমার থেকে ভালোবাসা আর আত্মসম্মান চায়। আজ রাত 2টার সময় সে আমার ঘরের সামনে বসে আছে। সে অনেক বেশি সুন্দরী লাগছিল দেখতে। তাকে কোনো একটা সুন্দর পুতুলের মতো লাগছিল, যেন মনে হচ্ছিল কোনো নিষ্পাপ পরী আমার সামনে বসে আছে। আমাকেও দেখতে অনেক স্মার্ট লাগছিল, আমি অনেক দামি জামাকাপড় পরেছিলাম, কিন্তু আমি অশিক্ষিত ছিলাম। আমি অশিক্ষিত হবার জন্য বউয়ের জন্য উপহারটা কীরকমভাবে সাজিয়ে আনতে হয় সেটা বুঝতে পারিনি। কোনো রকমে একটা ধালাই করে নিয়ে এসেছিলাম, সেটা ঠিক করে প্যাকও করিনি, কিন্তু আমার কাছে একটা আলাদা করে ব্যাগ ছিল যেটা আমি আজ সকালে নিয়েছিলাম। আর আমি এটাও ভুলে গিয়েছিলাম যে আমার বউ চকলেট পছন্দ করে, সে তো চকলেট দিয়ে অনেক ভালোবাসে। আমার কাছে পয়সা থাকার পরেও আমি এইগুলো তার জন্য আনতে ভুলে গিয়েছি। আমি তার জন্য একটা ছোট্ট আর্টিফিশিয়াল জুয়েলার সেট নিয়ে এসেছিলাম। আমি পয়সা এইভাবে নিজের কাছে রেখেছিলাম যে সে যেটা চাইবে কিনে নেবে। এটা ভুলে গিয়েছিলাম যে তার কাছে তো আগে থেকে অনেক পয়সা আছে। আমার বউয়ের হাতে আগে থেকে একটা বক্স ছিল, হয়তো সেও আমাকে কোনো উপহার দিতে চাইতো। তখন আমি তার হাতে সেই বক্সটা দেখি, তখন তাকে পয়সা দেওয়ার সিদ্ধান্ত বদলায়নি। ঠিক করি যে তাকে পয়সা দেব না, কিন্তু সে আমার হাতের ব্যাগটা দেখে ফেলেছিল, যার মধ্যে একটাতে জুয়েলার্স ছিল আর একটাতে পয়সা। সে আমাকে জিজ্ঞেস করে, আসিস এর মধ্যে কি আছে? আমি তখন বলি, এটা তোমাকে দেওয়ার জন্য এনেছি। আমি জুয়েলার সেটটাকে দিই, তার খুব পছন্দ হয়, কিন্তু দ্বিতীয় ব্যাগটা আমি বলি তুমি কোথাও রেখে দাও, আমি সকালে উঠে তোমার কাছ থেকে নিয়ে নেব। এটা আমার রোজগার, হাত খরচ। তখন ববিতা বলে, আমার তো মনে হয়েছিল তুমি আমার জন্য কোনো বিশেষ উপহার এনেছো। সেই জুয়েলার্স তো খুব সাধারণ ছিল। সেই জুয়েলার সেটটা তার পছন্দ হয়েছিল, কিন্তু খুশি হয়নি সে এতটা। আমি বলি, আমাকে ক্ষমা করো ববিতা, আমার পেরেন্টসের জন্য আমি ভুলে গিয়েছিলাম যে তোমাকে কোনো বিশেষ উপহার দিতে হবে, কিন্তু আমি তোমার জন্য কাল এর থেকেও ভালো কোনো উপহার তোমাকে এনে দেব, যেটা তোমার অনেক অনেক পছন্দ হবে। আমার কথা শুনে সে মেনে নেয় আর তার রাগও দূর হয়ে যায়। সবকিছু ভুলে আমার উপহারের ব্যাপারে ভাবতে থাকে। আমি বিছানার নিচে হাত দিয়ে বললি যে এইসব পয়সা আমি বিছানার নিচে রেখে দিচ্ছি। তখনই তার মুখের রং উড়ে গেল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে চায় না যে আমি বিছানার নিচে হাত দিই। সে হয়তো আমাকে নিজের কাছে আসতে দেবে না। এই বিয়ের অন্য কোনো কারণ আছে হয়তো, না হলে আমার হাত তার দিকে বাড়ানোর জন্য সে আমার দিকে এমন অদ্ভুতভাবে দেখত না। আমার মনে অনেক রকম প্রশ্ন আসছিল। ববিতা বলে, এটা তুমি কি করছো, বিছানার নিচে কি রাখছো? সে এসে আমাকে বলে, আমি বললাম কি রাখবো? আমাকে সে বলল, দাও আমি আলমারিতে রেখে দিই। আর সে আলমারি খুলে সেখানে রেখে দিল। আমি কখন ঘুমিয়ে পড়ি আমি জানতেই পারিনি। সত্যি কথা বলতে আমার মনে নেই যে আমি কখন ঘুমিয়েছি। যখন আমি সকালে ঘুম থেকে উঠি তখন আমার বউ আমার সামনে বসেছিল, আর সে হেসে হেসে আমাকে দেখছিল, আর সে বলেছিল, তাড়াতাড়ি উঠো আসিস, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের ফ্যাক্টরিতে যেতে হবে, সেখানে সবাই আমাদের অপেক্ষা করছে। আর তোমার বাবা মা হয়তো ভাববে আমি তাদের ছেলেকে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছি। তাড়াতাড়ি উঠো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এই বলে সে বিছানার চারদিকে চাদর দিয়ে ভালো করে ঢেকে দিল। আমি উঠে বাথরুমে চলে গেলাম। আমার ববিতার ব্যবহার আমার অনেক অদ্ভুত লাগছিল। এমন মনে হচ্ছিল যেন সে আমার কাছ থেকে কোনো কিছু গোপন করার চেষ্টা করছে। আমি যখন বাথরুম থেকে ফিরেই তখন সে বিছানায় বসেছিল। যখন আমার নজর তার দিকে পড়ে তখন সে চমকে গিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ে। এমন মনে হচ্ছিল যেন সে ধরা পড়ে যাওয়ার ভয় আমার কাছ থেকে কিছু গোপন করছিল। আমি ববিতাকে বলি, এই বিছানার নিচে কি আছে?